এখানে আমরা পড়ব গোলীয় দর্পণের ব্যবহার। অর্থাৎ আমরা যে দু রকমের গোলীয় দর্পণ পড়েছি, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, সেই অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ব্যবহারগুলি আমরা পড়ব। প্রথমে আমরা অবতল দর্পণের ব্যবহার পড়ব। এটা পড়ার জন্য আমি এখানে কিন্তু ছবিটা এঁকেই রেখেছি। দেখো, এটা অবতল দর্পণ, এই যে লাল মতন, এটা অবতল দর্পণ। এক্ষেত্রে বস্তুকে রাখা আছে, একদম দর্পণের খুব সামনে বস্তুকে রাখা আছে। তা বস্তুটি যদি দর্পণের সামনে রাখা হয়, অর্থাৎ ফোকাস দূরত্বের থেকেও কম দূরত্বে, বা এটা বলা যায় যে এই জায়গাটা যদি মেরু হয় পি, তাহলে মেরু আর ফোকাসের মাঝে বস্তুকে রাখা আছে, তাহলে সেক্ষেত্রে তার প্রতিবিম্বটি কেমন ছিল না, প্রতিবিম্বটি আকারে অনেকটাই বড় হয়েছিল, এবং শুধু বড় নয়, এই বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্ব সেই দিকে, অর্থাৎ একই রকমের মাথা সম্পন্ন বড় প্রতিবিম্ব গঠিত হয়েছিল, এবং সেটা অবতল দর্পণের সাহায্যে। এইবার এই ধর্মটিকে কাজে লাগিয়ে আমরা অবতল দর্পণের কি কি ব্যবহার আছে সেটা দেখব। আমি প্রথমে লিখছি যে অবতল দর্পণের যে প্রথম ব্যবহার সেটা হচ্ছে দন্ত চিকিৎসা। এইটাতে প্রথম ব্যবহার করা হয় অবতল দর্পণকে, অর্থাৎ দাঁতের চিকিৎসার ক্ষেত্রে অবতল দর্পণকে ব্যবহার করা হয়। তোমরা দেখে থাকবে দাঁতের যিনি ডাক্তার, সেই দাঁতের ডাক্তারদের কাছে একটি ছোট মতন দর্পণ থাকে, যেটা অবতল দর্পণ। সেই দর্পণটি যদি মুখের ভিতরে দাঁতে কোনো অসুবিধা হয়, তাহলে তারা দর্পণটি ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে গেলেই তাদের দর্পণে দাঁতের একটি বড় প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম, এটা যদি দর্পণ হয় আর এই বস্তু অর্থাৎ আমার এই দাঁতটি, তাহলে দর্পণটিকে দাঁতের সামনে নিয়ে গেলে কি হবে, দাঁতের একটা প্রতিবিম্ব তৈরি হবে, এবং প্রতিবিম্বটা অনেকটা কি দেখাবে বলো তো, বড় দেখাবে। অর্থাৎ দাঁতের প্রতিবিম্বটি অনেক বড় হয়, যার ফলে ডাক্তাররা ওই প্রতিবিম্বটি দেখে দাঁতের কোন জায়গায় কি অসুবিধা আছে সেসবগুলি দেখে তাদের চিকিৎসা করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। তাই দন্ত চিকিৎসকরা অবতল দর্পণকে ব্যবহার করেন। দ্বিতীয় ব্যবহার হচ্ছে দাড়ি কাটা। অর্থাৎ আমরা যারা আছি, যারা মুখের দাড়ি সেভ করি, তারা সাধারণত আমরা বাড়িতে যে আয়নাটা ব্যবহার করি, সেই আয়নাটা হয় সমতল দর্পণ। সমতল দর্পণের সামনে বসেই আমরা দাড়ি কামানোর কাজটি করি। কিন্তু সমতল দর্পণের বদলে যদি আমরা অবতল দর্পণ নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে। সুবিধা কিভাবে না, অবতল দর্পণের সামনে যখনই বস্তুকে রাখা হবে, অর্থাৎ দর্পণের সামনে যখনই নিজের মুখটিকে রাখা হবে, সেক্ষেত্রে ওই মুখের ছবিটা বা মুখের প্রতিবিম্বটা অনেকটাই কি দেখাবে বলো তো, বড় দেখাবে। আর এই বড় দেখালে আমাদের কিন্তু মুখটি যদি অনেকটা বড় দেখায়, সেক্ষেত্রে দাড়ি কামানোর অনেকটাই সুবিধা হবে। তাই দাড়ি কাটার জন্য অবতল দর্পণকে ব্যবহার করা হয়। 3 নাম্বার যে অবতল দর্পণের ব্যবহার, সেটা আমি একটু বলছি। 3 নাম্বার ব্যবহারের জন্য মনে করো এটা একটি অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ, তাহলে এর পেছন দিকে দাগ দিলাম, এটা অবতল দর্পণ। এইবার এই অবতল দর্পণের ফোকাস মোটামুটি এইরকম জায়গাতে ফোকাস হবে এফ, এটা ফোকাস। এই ফোকাসে আমি যদি কোনো একটা বাল্বকে রাখি, বাল্ব এখানে যদি জ্বালানো হয় ফোকাসে, তাহলে কি হবে, সেই বাল্ব থেকে আলো এই পথে যাবে দর্পণে। এখন আমরা জানি দর্পণে যাওয়ার পর আলোটি কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। আবার এই ফোকাস থেকে যদি এই দিকে যায় কোনো একটি আলো, সেই আলোটিও কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। কেননা আমরা জানি ফোকাস থেকে যে আলোকরশ্মি বের হয় অবতল দর্পণে, সেই আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়। আবার একটি আলোকরশ্মি যদি এখানে যায়, এখান থেকেও প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আলোকরশ্মি যদি এখানে যায়, এখান থেকেও প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এই ঘটনাটা কোথায় ঘটে, এই ঘটনাটা ঘটে মোটর গাড়ির হেডলাইট, অর্থাৎ যে বিভিন্ন 2 চাকা গাড়ি অথবা 4 চাকা গাড়ি, তার সামনে যে হেডলাইট থাকে, যেটার সাহায্যে রাত্রেবেলা রাস্তা দেখা হয়, সেই হেডলাইটে এই জায়গাতে দর্পণ, একটা দেখবে দর্পণ থাকে, সেই দর্পণের ফোকাসে একটি বাল্বকে লাগানো হয়। সেই বাল্বটি থেকে আলো ওই দর্পণে পড়ে, দর্পণে পড়ার পর আলোগুলি সমান্তরালভাবে
একগুচ্ছ আলো, অনেক আলো কিন্তু বেরোবে, একগুচ্ছ আলো সমান্তরালভাবে সামনের দিকে এগিয়ে যাবে, যার ফলে রাস্তা বা সামনের রাস্তাটি দেখতে গাড়ি যিনি চালক তার চালকের অনেকটাই সুবিধা হয়। এবং ওই আলোগুলি যেহেতু সমান্তরালভাবে, অনেকগুলি আলো সমান্তরালভাবে বেরিয়ে যায়, যার ফলে এই সমান্তরালগুলি সোজা যায়, তাই সেই রাস্তাটির অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। এটা হচ্ছে 3 নম্বর ব্যবহার, সেটা হচ্ছে মোটর গাড়ির হেডলাইট। আমি এখানে লিখে দিলাম 3 নম্বর ব্যবহার যেটা অবতল দর্পণের, সেটা হলো মোটর গাড়ির হেডলাইট। তাহলে এগুলি হলো অবতল দর্পণের ব্যবহার। আমরা পড়ছি গলীয় দর্পণের ব্যবহার। এক্ষেত্রে অবতল দর্পণের ব্যবহারও বলা যাবে, আবার উত্তল দর্পণের ব্যবহারও বলা যাবে। আমরা এবার উত্তল দর্পণের 2-1টি ব্যবহার পড়ব। উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের যে ব্যবহারগুলি আছে সেই ব্যবহারগুলি এরকম। আগে উত্তল দর্পণটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখো, উত্তল দর্পণ এই রকম আকৃতির হয়, এই রকম। এক্ষেত্রে কি হয় না, উত্তল দর্পণের ভিতরের দিকে রং করা থাকে, অর্থাৎ এর বাইরের দিকটি দর্পণ, যার ফলে দেখে কি হয়, এই জায়গাতে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুর আলোটি এখানে পড়বে, প্রতিফলনের পর আলোটি এদিকে যাবে। এখানে যদি কোনো বস্তু থাকে এরকম জায়গায়, সেই আলো এখানে পড়বে, প্রতিফলনের পর এই পথে ফিরে যাবে। আবার এখানে যদি বস্তু থাকে সেই বস্তুর আলো এখানে পড়বে, প্রতিফলনের পর এই পথে যাবে। এখানে কোনো বস্তু থাকলে সেই বস্তুর আলো এখানে পড়বে, প্রতিফলনের পর এই পথে ফিরে যাবে। এরকম জায়গায় থাকলে এখানে পড়বে, প্রতিফলনের পর এই পথে ফিরে যাবে। যার ফলে দেখো কি হচ্ছে, এখানে তুমি তো যদি তোমার চোখ রাখো, তাহলে চোখ রাখলে দেখতে পাবে যে তুমি কিন্তু অনেকটা দূরের, অর্থাৎ তোমার এই বাঁ দিকে অথবা ডান দিকে সমস্ত বস্তুর প্রতিবিম্ব বা বস্তুগুলি তোমার চোখে এসে, বস্তু থেকে আলোগুলি এসে পড়ছে, যার ফলে তোমার বাম দিকে অথবা ডান দিকে যে কোনো বস্তু আছে, বামে ডানে অথবা তোমার পেছনের দিকে, পেছনেও যখন কোনো বস্তু থাকবে সেই বস্তু থেকেও আলোর রশ্মিগুলি তোমার চোখে এসেই পড়বে। যার ফলে এটার ব্যবহার কি হয় উত্তল দর্পণের। উত্তল দর্পণে আমরা যে গাড়ি দেখেছি সেটা মোটর গাড়ি হতে পারে অথবা 4 চাকা হতে পারে, গাড়ির সামনে দেখবে একটা দর্পণ থাকে প্রত্যেক গাড়ির। আমরা দেখি 2 চাকা গাড়ির হ্যান্ডেলের সামনে 2টি আয়না থাকে, 2টি দর্পণ থাকে। এই দর্পণগুলি কিন্তু এই রকমের উত্তল দর্পণ। যার ফলে কি হয়, এই দর্পণে আমরা পেছনের দিকে কোনো গাড়ি আসছে কিনা বা পেছনে কোনো ব্যক্তি আছে বা না আছে সেটা দেখার জন্য এই আয়নাগুলিকে ব্যবহার করি। 2টো আয়না থাকে দুদিকে। এই আয়নাতে কি হয় না, পেছন দিকের বস্তুগুলিকে আমরা খুব সহজে দেখতে পাই। তা এই ক্ষেত্রে আমরা এই দর্পণটি ব্যবহার করি, অর্থাৎ উত্তল দর্পণ। কেন উত্তল দর্পণ? উত্তল দর্পণে দেখো দৃষ্টিক্ষেত্রটা অনেকটা বড়, অর্থাৎ অনেকটা জায়গার বস্তুকে আমরা দেখতে পাই। আমরা আমার রাস্তা দিয়ে গেলে আমার ডান পাশে যে বস্তুটি আছে বা যে গাড়িটি আছে পেছনে, ডান পাশের গাড়িটিকে দেখতে পাবো, বাঁ পাশে যদি গাড়ি থাকে সেটাকেও দেখতে পাবো, আমার পেছনে যদি সোজা সোজা গাড়ি থাকে সেই গাড়িটিকেও দেখতে পাবো। অর্থাৎ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রটা অনেকটা জায়গা, সেই দৃষ্টিক্ষেত্র মানে দেখার জায়গাটা হচ্ছে অনেকটা বড়। আর এই দৃষ্টিক্ষেত্রটা বড় হওয়ার কারণে আমরা উত্তল দর্পণকে মোটর গাড়ির সামনের যে দর্পণ, অর্থাৎ যেখানে চালক বসে থাকে চালকের সামনে যে 2টি দর্পণ থাকে সেই 2টি দর্পণে আমরা কোন দর্পণকে ব্যবহার করি? উত্তল দর্পণ, যার সাহায্যে আমরা সহজেই দেখতে পাই। এক্ষেত্রে যদি আমরা অবতল দর্পণ ব্যবহার করতাম তাহলে কি হতো? অবতল দর্পণের কিন্তু দৃষ্টিক্ষেত্র অতটা বড় নয়। কেন বলছি দেখো, এটা যদি অবতল দর্পণ হয় তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে না, এখানে যে বস্তুটি থাকবে সেই বস্তুটির আলোটা কিন্তু দর্পণে গিয়ে পড়বে না, কেননা এই দিকটা তো রং করা আছে, এদিকে পড়বে না। এখানে যে বস্তুটি আছে সেই বস্তুটির আলো কিন্তু দর্পণে গিয়ে পড়বে না, কারণ এদিকে রং করা আছে, তাহলে দর্পণে পড়ছে না। দর্পণে পড়তে গেলে ভিতরে পড়তে হবে। অর্থাৎ দেখো এই বস্তুটি এখান থেকে, এই যে দর্পণ, এই দর্পণের দৃষ্টিক্ষেত্রটা অনেকটাই ছোট। এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যে বস্তুগুলি আছে সেই বস্তুগুলির প্রতিবিম্ব কিন্তু এই দর্পণে গঠিত হবে। কিন্তু এর ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্রটা দেখো এই দিক থেকে এতটা পর্যন্ত এর দৃষ্টিক্ষেত্র, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যত সমস্ত বস্তু আছে সমস্ত বস্তুকেই কিন্তু দেখা যায়। এই কারণে উত্তল দর্পণের যে ব্যবহার, সেই উত্তল দর্পণের ব্যবহারের ক্ষেত্রে আমরা লিখি যেটা
উত্তল দর্পণ চালকের সামনে যে দুটি দর্পণ থাকে সেই সামনের দর্পণে উত্তল দর্পণকে ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে গাড়ির চালকের সামনের দর্পণ, গাড়ির চালকের সে সামনে যে দর্পণ থাকে সেই দর্পণে ব্যবহৃত হয়, বা এটাকে অনেক সময় বলা হয় ভিউ ফাইন্ডার। সেই ভিউ ফাইন্ডার হিসাবেও আমি এখানে লিখে দিচ্ছি, ভিউ ফাইন্ডার, যে আয়নাটাকে বলে ভিউ ফাইন্ডার, সামনে যে দুটো আয়না থাকে সেটাকে ভিউ ফাইন্ডার বলে। এই ভিউ ফাইন্ডারের সাহায্য আমরা পেছনের দিকে সমস্ত বস্তুকে দেখতে পাই। এটা গেল উত্তল দর্পণের একটি ব্যবহার। দ্বিতীয় ব্যবহার উত্তল দর্পণে যেটি আছে সেই দ্বিতীয় ব্যবহারটি হচ্ছে না, দেখো আমরা যদি একটা উত্তল দর্পণকে নিই তাহলে সেই উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কোন জায়গাতে সুবিধা হয়। উত্তল দর্পণ আমি মনে করছি এটি একটি উত্তল দর্পণ, পেছনের দিকটি রং করা, সুতরাং এটি উত্তল দর্পণ। এবার দেখো এই উত্তল দর্পণের এই রকম জায়গাতে যদি কোনো একটি বাল্ব লাগানো হয়, এখানে আমি একটি বাল্ব লাগানোছি, বাল্ব, তাহলে কি হবে দেখো, এই বাল্বের আলো এখানে যাবে, এখান থেকে প্রতিফলনের পর এই দিকে যাবে, এখানে যাবে, এখান থেকে প্রতিফলনের পর এই দিকে যাবে, এখানে যাবে, এই দিকে যাবে, এখান থেকে প্রতিফলনের পর এই দিকে আসবে, এখান থেকে প্রতিফলনের পর এই দিকে আসবে, এখান থেকে প্রতিফলনের পর এই দিকে যাবে, এখান থেকে প্রতিফলনের পর এই দিকে যাবে। যার ফলে কি হলো দেখো, আবার এখান থেকে এদিকে, মানে অর্থাৎ উত্তল দর্পণের সামনে যদি কোনো বাল্ব লাগানো থাকে তাহলে সেই বাল্বের আলোগুলি কি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। যার ফলে এটা কোথায় ব্যবহার করা হয়, স্ট্রিট লাইট, অর্থাৎ রাস্তার আলো। দেখবে রাস্তাতে বাতি লাগানো থাকে বা আলো লাগানো থাকে, এখন দেখবে গ্রামে গঞ্জেও এইরকম স্ট্রিট লাইট থাকে। তা সেই স্ট্রিট লাইটে কী করা হয়, আমার স্ট্রিট লাইটের কাজটা হচ্ছে যাতে আলোটা চারদিকে ছড়িয়ে যায়, এটা কাজ। মোটর গাড়ির হেডলাইটের কাজ কিন্তু এটা নয়। মোটর গাড়ির হেডলাইটের কাজ হচ্ছে আলোটা যেন সামনের দিকে যায়, সামনে যেন অনেকটা দূর পর্যন্ত যায়। কিন্তু স্ট্রিট লাইটের কাজ হচ্ছে যে যেখানে লাইটটা লাগানো আছে সেই লাইটের চারপাশটার সমস্ত জায়গাটা যেন দেখা যায়। তো এই কারণে স্ট্রিট লাইটে দেখো যদি আমরা এই উত্তল দর্পণ ব্যবহার করি তাহলে উত্তল দর্পণে এই বাল্বের আলোটি চারদিকে ছড়িয়ে পড়ছে। এই চারদিকে ছড়িয়ে পড়ার জন্যে আমরা স্ট্রিট লাইটে কোন দর্পণকে ব্যবহার করি, উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের অপর একটি ব্যবহার হলো স্ট্রিট লাইট, অর্থাৎ বাংলাতে বললে এটা হবে রাস্তার আলো। এগুলি হলো আমাদের গোলীয় দর্পণের ব্যবহার। তা গোলীয় দর্পণে যদি ব্যবহার থাকে আমরা এই পয়েন্টগুলি লিখলেই চলবে।